গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমনস মাইটস পর্ব 10, রাজা টোয়ালা। লুটে যাওয়ার বিশদ বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা দেখছি না। সলোমনের মহাসড়ক ধরে পুরো 2 দিন চলার উপর থাকতে হয়েছিল আমাদের। যদিও সড়কটা কুহুয়াল্যান্ডের ঠিক মাঝ বরাবর অগ্রসর হয়েছে। এটা বলা বাহুল্য যে আমরা যতই দেশটির ভেতরে প্রবেশ করছি, দেশটি যেন তত বেশি সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হয়ে যাচ্ছে। একই কথা প্রযোজ্য ক্রালগুলোর ক্ষেত্র। প্রতিটি ক্রালকে বেষ্টন করে আছে অবন্তী শস্যক্ষেত্র। ক্রালগুলি একই রীতিতে গড়ে উঠেছে, ঠিক যেমনটা দেখেছিলাম প্রথম ক্রালের পৌঁছানোর পর, আর প্রতিটি ক্রাল সুরক্ষিত সেনা ছাউনি দ্বারা। এটা নিশ্চিতভাবে বলা যায় যে জার্মান জুলুয়ার মাস সাইটের মতো কুকুয়ানাল্যান্ডের প্রতিটি সক্ষম পুরুষ এক একজন সৈনিক। সুতরাং আক্রমণাত্মক কিংবা প্রতিরক্ষামূলক যুদ্ধ হলেও পুরো জাতিকেই যোদ্ধা হিসেবে পাওয়া যাবে। আমরা যখন রাজপথ ধরে অগ্রসর হচ্ছি, তখন হাজার হাজার সৈন্য আমাদের অতিক্রম করে ব্যস্ততার সাথে এগোচ্ছে লুর দিকে, বাৎসরিক উৎসবে যোগ দেওয়ার জন্য। সত্যি বলতে এমন দুর্দান্ত একটা সেনাবাহিনী এর আগে কখনো চোখে পড়েনি আমার। লুযাত্রার দ্বিতীয় দিন সূর্যাস্তের সময় উঁচু একটা স্থানে খানিক বিশ্রামের জন্য থামলাম। এর উপর দিয়েই চলে গেছে সোলোমনের মহাসড়ক। আমাদের সামনে উর্বর এক সমতল। এটাই সেই কাঙ্ক্ষিত লু। বৃত্তাকার শহরটার আকার প্রায় 5 মাইল। স্থানীয় শহর হিসাবে বিশালই বলা যায় এটাকে। এর পরিধির পাশ দিয়ে বিস্তৃত হয়েছে অসংখ্য ক্রাল, বড় বড় অনুষ্ঠানে যা সৈন্যদের বাসস্থান হিসাবে ব্যবহৃত হয়। আর রয়েছে একটা বিস্ময়কর অশ্বক্ষুরাকৃতির পাহাড় উত্তর বরাবর মাইল 2-1 দূরে, যার সাথে আমাদের পরবর্তীতে পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল। এর অবস্থানটা চমৎকার। ক্রালের মাঝ বরাবর বয়ে চলা নদী এটাকে দ্বিধাবিভক্ত করেছে, যা বিভিন্ন জায়গায় সেতু দিয়ে সংযুক্ত। ঠিক যেমন সেতুবন্ধন আমরা দেখে এসেছি সেবার স্বর্ণযুগলের সংযোগস্থল। 60-70 মাইল দূরে দাঁড়িয়ে আছে তুষার ছাওয়া 3টে সুউচ্চ পর্বতের চূড়া। ত্রিভুজাকৃতির এই 3 পর্বত সরাসরি উঠে গেছে সমতল থেকে। এই পর্বতমালার গঠন সেবার তুলনায় একেবারে আলাদা। মসৃণ আর গোলাকৃতির পরিবর্তে একদম খাড়াভাবে উঠে গেছে। 3 পাহাড়ের দিকে আমাদের তাকিয়ে থাকতে দেখে নিজে থেকে মন্তব্য করল ইনফার্ডোস, রাস্তাটা ওখানেই শেষ হয়েছে। পর্বতমালার দিকে ইশারা করে বলল সো। কুগুয়ানদের কাছে এটা পরিচিত 3 ডাইনি নামে। রাস্তাটা ওখানে শেষ হয়েছে কেন জানতে চাইলাম। কে জানে কেন, শ্রাক করে জবাব দিল ইনফার্ডোস। ওই পাহাড়ে রয়েছে অসংখ্য গুহা, আর ওই পাহাড়ের মাঝে আছে বিশাল এক খাদ। প্রাচীনকালে জ্ঞানী ব্যক্তিরা ওখানে যেতেন তাদের কাঙ্ক্ষিত জিনিস নেওয়ার জন্য, যার জন্য তারা এই দেশে এসেছিলেন। এখন আর এটা ব্যবহৃত হয় না। ব্যবহৃত হয় আমাদের রাজাদের সমাধিস্থল হিসাবে, প্লেস অফ ডেথ। ওই জ্ঞানী লোকেরা কিসের খোঁজে এসেছিল সগ্রাহে জিজ্ঞেস করলাম। বলতে পারবো না, জানা নেই আমার। আমার প্রভুরা যারা নক্ষত্রের দেশ থেকে এসেছেন এটা তাদেরই জানা উচিত। চকিতে আমাদের দিকে তাকিয়ে জবাব দিল সে। স্পষ্টতই বোঝা যাচ্ছে ঝেড়ে কাশছে না এই মুরব্বী, বলতে চাইছে না সব কথা। হ্যাঁ, বলতে লাগলা, তোমার কথাই ঠিক। তারা দেশ থেকে আসা মানুষেরা অনেক কিছুই জানে। এই মুহূর্তে যা বলবো তা হলো সে প্রাচীন জ্ঞানী ব্যক্তিরা ওই পাহাড়ে যেত উজ্জ্বল পাথর তালাশ করতে, চমৎকার খেলনা, আর যেত হলুদ লোহার খোঁজে। আমার প্রভু অত্যন্ত জ্ঞানবান, শীতল কণ্ঠে জবাব দিল মুরব্বী।
প্রভুর কাছে আমি সেফ এক নাদান বাচ্চা, তার সাথে আমি এই বিষয়ে কথা বলতে পারি না। আমার প্রভু এই ব্যাপারে অবশ্যই কথা বলতে পারবেন রাজপ্রাসাদে, সুপ্রাচীন গাগুলের সাথে। এই গাগুল প্রভুর মতোই জ্ঞানী। কথা শেষ করে এই বিদায় দিল ইনফারেস। বয়স্ক লোকটা বিদায় নিতেই ঘুরলাম সঙ্গীদের দিকে, ইশারা করলাম পাহাড় বরাবর। ওটাই সলোমনের ডায়মন্ড মাই, জানা না। উম্বুপাও রয়েছে বাকিদের সাথে, তবে স্বভাবসুলভ বিলুপ্তভাব। মনে হচ্ছে আমার কথাগুলো মনে ধরেছে এই জুলু যোদ্ধার। হ্যাঁ মাকুম যাম, জুলুতে জবাব দিল সে। নিশ্চিতভাবে ওখানেই হীরা আছে, ওখানে গেলেই ওগুলোর সন্ধান পাবে। আপনারা সাদা মানুষেরা খেলার টাকার প্রতি খুব আগ্রহী। তুমি এসব কথা কিভাবে বলতে পারো? তীক্ষ্ণ কণ্ঠে বললাম। এই জুলুর রহস্যময় কথাবার্তাগুলো মোটেও পছন্দ হয়নি আমার। হাসল জুলু যোদ্ধা। আমি রাতে এটা স্বপ্ন দেখি, সাদা মানুষেরা। আর তারপরেই সে ঘুরে চলে গেল আমাদের কাছ থেকে। তারপর বললেন স্যার হেনরি, আমাদের কৃষ্ণাঙ্গ বন্ধু ঠিক কি বোঝাইতে চাইল? বোঝাই যাচ্ছে সে যা বলল তার চেয়ে অনেক বেশি জানে। সে যাই হোক কোয়ার্টারমেইন, সে কি আমার ভাইয়ের ব্যাপারে কিছু শুনেছে? কিছুই না। এখানে বন্ধুভাবাপন্ন যাদের পেয়েছে সবাইকে সে জিজ্ঞেস করেছে। তবে স্থানীয় সবাই জানিয়েছে এ অঞ্চলের সাদা চামড়ার কোনো লোক তারা এর আগে দেখেনি। আপনার কি মনে হয় তার ভাইটি কি আদৌ এ অঞ্চলে এসেছে? মন্তব্যের সুরে বললেন দূর। আমরা স্রেফ ভাগ্যের জোরে এত দূর আসতে পেরেছি। এটা কি সম্ভব সে কোনো ম্যাপ ছাড়া এখানে পৌঁছাতে পারবে? আমি জানি না, বিষণ্ণ কণ্ঠে বললেন স্যার হিন্দ। তবে যেভাবে হোক আমি ওকে খুঁজে বের কর। ধীরে ধীরে ডুব দিল সূর্য, চুপ করেই আধার নেমে এলো ধরণীর বুকে। রাত আর দিনের মাঝামাঝি কোনো অবস্থান নেই এখানে। এই অক্ষরেখায় গোধূলির কোনো অস্তিত্ব নেই। এখানে দিন আর রাতের পট পরিবর্তন অনেকটা জীবন আর মৃত্যুর মতো। এক লহমায় সব শেষ। সূর্য ডুবতেই আধারের চাদরে ঢাকা পড়ল চারদিক। তবে বেশিক্ষণ স্থায়ী হলো না এই অবস্থা, কারণ খানিক পরেই রূপালী আভাস দেখা গেল দিগন্তে, আর চাঁদ তার পরিপূর্ণ সৌন্দর্য মেলে উকি দিল আকাশে। চাঁদের অপার্থিব আলোয় উদ্ভাসিত হয়ে উঠল চারদিক। দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য সুষমা। এই সৌন্দর্য প্রকাশের ভাষা নেই আমার। প্রিয় পাঠক, আমার রুক্ষ জীবনধারার ব্যাপারে আপনারা সম্যক অবগত। তবে তারপরও মাঝে মাঝে মনে হয় কিছু কিছু জিনিসের জন্যই হয়তো সার্থক হয়ে ওঠে এই পৃথিবীতে বেঁচে থাকাটা। আর কুকুয়ানাল্যান্ডের পূজিত চাঁদের সৌন্দর্য ঠিক সেরকমই একটা বিষয়। অবশেষে বিমূর্ত এই রাত্রির মৌনতার চাদর ছিন্ন হলো আমাদের বিনয়ী বন্ধু ইনফার্ডসের কথায়। প্রভুরা যদি তৈরি থাকেন তবে আমরা লুর উদ্দেশ্যে যাত্রা হতে পারি। সেখানে মহামান্য প্রভুদের জন্য একটা কুটির ঠিক করা হয়েছে রাতের বাসস্থান হিসাবে। এই মুহূর্তে ভরা চাঁদের আলো, সুতরাং পথ চলতে কোনো সমস্যা হবে না। সম্মতি জানিয়ে মাথা দোলালাম, আর ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছালাম শহরের উপকণ্ঠে। হাজার হাজার ক্যাম্পফায়ার তৈরি করা হয়েছে শহরের বাইরে, যার কোনো সীমা পরিসীমা নেই। আর বাজে কৌতুক করতে অভ্যস্ত গুড এর নামকরণ করল আনলিমিটেড লুক, সীমাহীন শৌচাগার হিসাবে। টানা সেরূপ সংযুক্ত একটা পরীক্ষার সামনে আমরা দাঁড়ালাম। সেখানে অস্ত্রের ঝনঝনানির সাথে কর্কশ একটা কণ্ঠ চ্যালেঞ্জ করল আমাদের। কিছু সাংকেতিক শব্দ বলল ইনফার্ডস, যার মাথামুন্ডু কিছুই বুঝলাম না আমি। পরক্ষণে সশব্দে স্যালুট ঠুকল সে, আর আমরা অগ্রসর হলাম শহরের প্রধান সড়ক ধরে। প্রায় 1 ঘন্টা অন্তহীন কুটিরের সারি পেরিয়ে অবশেষে একগুচ্ছ কুটিরের প্রবেশদ্বারের সামনে এসে দাঁড়ালো ইনফার্ডস।
গুঁড়ো চুনো পাথরে তৈরি একটা আঙ্গিনা ঘিরে রেখেছে কুটিরগুলোকে। আর ওগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করে বয়স্ক লোকটা জানালো, ওটাই আমাদের গরিবালয়। ভিতরে প্রবেশ করেই লক্ষ্য করলাম আমাদের প্রত্যেকের জন্য একটা করে কুটির বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে যেসব কুটির আমাদের চোখে পড়েছে তার তুলনায় এগুলো বেশি উন্নত। প্রতিটি কুটিরে রয়েছে আরামদায়ক বিছানা, পাকা চামড়ার আচ্ছাদনের ভিতরে সুগন্ধি ঘাস প্রবেশ করিয়ে তৈরি করা হয়েছে। খাবারও প্রস্তুত করা হয়েছে আমাদের জন্য। হাত মুখ ধোয়ার জন্য মাটির জারে রাখা আছে পানি। কয়েকজন আকর্ষণীয় তরুণী নিয়ে এলো রোস্ট করা মাংস আর ভুট্টার মজা। পরিবেশন করা হলো কাঠের তৈরি থালায়, পরম ভক্তি ভরে। খানাপিনার শেষে আমাদের অনুরোধে এক কুটিরেই পাতা হলো আমাদের বিছানাগুলো। আমাদের কথায় যুগপৎ সতর্ক আর বদ্ধসুলভ হাসি ফুটল তরুণীদের চেহারায়। দীর্ঘপথ পায়ে হাঁটায় হতক্লান্ত অবস্থা আমাদের। পিঠে বিছানার স্পর্শ পেতেই তলিয়ে গেলাম গভীর ঘুমে। ঘুম যখন ভাঙল সূর্য ততক্ষণে বেশ খানিকটা উঠে এসেছে। আর সেই তরুণী সেবিকারা দাঁড়িয়ে আছে আমাদের কুটিরের ভেতর, আমাদের তৈরি হওয়ার জন্য প্রয়োজনীয় আদেশ নিতে প্রস্তুত। আর তৈরি হওয়া গজরাতে গজরাতে বললেন কুক, একটা ফ্লানেলের শার্ট আর একজোড়া বুট পরে তৈরি হতে খুব বেশি সময় লাগবে না। আমি চাই আপনি তাদেরকে বলুন আমার ট্রাউজারটা ফিরিয়ে দেওয়ার জন্য। পালন করলাম গুড়ের কথাটা। জিপ কাটার অবস্থা হলো তরুণীদের। জানালো ওই পবিত্র স্মরণিকা ইতিমধ্যে রাজার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর অপরাহ্নের আগেই তিনি আমাদের সঙ্গে দেখা করবে। তরুণীদের বিস্মিত এবং হতাশ করে অনুরোধ করলাম বাইরে অপেক্ষা করার জন্য। আর সেই সুযোগে যথাসম্ভব প্রাতকৃত্যাদি সেরে নেওয়ার প্রয়াস চালালাম। এমনকি গুড়ও তার কেবল ডান গালটা কামিয়ে তৈরি হলে। তার ডান গালটা এই মুহূর্তে দাড়ির জঙ্গলে পরিণত হয়েছে। আমরা তাকে প্রভাবিত করলাম কোনো রকম পরিবর্তন না করার জন্য। আর আমরা ভালোমতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিপাটি হয়ে আছড়ে নিলাম আমাদের চুল। স্যার হেনরির হলদে চুল ইতিমধ্যে প্রায় কাঁধি ছুঁয়েছে, আর তাকে এখন অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সেই প্রাচীনকালের ড্যানিশদের মতো মনে হচ্ছে। আমার কদম ফুলের রোয়ার মতো কাঁচা পাকা চুল এখন 1/2 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি লম্বা হয়েছে। সচরাচর এর চেয়ে কখনো লম্বা হয় না আমার চুল। নাস্তা সেরে পাইপ টানছি এমন সময় ইনফাডোসের প্রায় সমমর্যাদা সম্পন্ন এক লোক বার্তা নিয়ে এলো। রাজা টোয়ালা আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য তৈরি। জবাবে লোকটাকে বললাম, সূর্য আর একটু উপরে না ওঠা পর্যন্ত আমরা যাত্রা করতে আগ্রহী নেই। আমরা এখনই পথ চলায় ক্লান্ত, ইত্যাদি ইত্যাদি। এটা সবসময়ই ইতিবাচক একটা কাজ। অসভ্যদের সাথে কোনো কাজ করার সময় খুব বেশি তাড়াহুড়া না করা। তারা আমাদের এই বিনয়কে ভয় বা বশ্যতার লক্ষণ হিসেবে ভুল করতে পারে। যদিও আমরা টোয়ালার সাথে সাক্ষাৎ করতে উদ্গ্রীব ছিলাম, আর টোয়ালারও একই অবস্থা। তারপর আমরা 1 ঘন্টা অপেক্ষা করলাম, আর এই সময়টা আমরা ব্যয় করলাম আমাদের সাথে আনা উপহার সামগ্রী গোছগাছ করার কাজে, যার মধ্যে রয়েছে হতভাগ্য ভেন্ডভোগেলের ব্যবহৃত উইনচেস্টার আর পুঁতির অলঙ্কার, রাইফেল আর কার্তুজগুলো রাজার জন্য, আর পুঁতির অলঙ্কারগুলো তার স্ত্রী এবং সভাসদদের জন্য। ইতিমধ্যে কয়েকটা অলঙ্কার দিয়েছি ইনফাডোস আর ট্রাগাকে। জিনিসগুলো পেয়ে তাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। এর আগে এ ধরনের কোনো জিনিসের দেখা পায়নি তারা। অবশেষে আগত সংবাদ বাহককে জানালাম যে আমরা যাওয়ার জন্য তৈরি। আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে ইনফাডোস। এগুচ্ছি নদীর পার ধরে। রাইফেল আর অলঙ্কারগুলো বহন করছে অম্বুপা। কয়েকশো গজ এগোতেই শেষ হলো আমাদের পদযাত্রা। অনেকটা আমাদের জন্য বরাদ্দকৃত বাসস্থানের মতো দেখতে কুটির গুচ্ছের সামনে, কেবল আকৃতিতে 50 গুণ বড়। জায়গাটা কোনোভাবেই 6-7 একরের কম হবে না। বাইরের প্রাচীর ঘিরে সারি সারি কুটির। এগুলো রানীদের বাসস্থান।
প্রবেশপথের বিপরীত দিকে দূর প্রান্তের উন্মুক্ত স্থানের সামনে সুবিশাল এক কুটির। একটাই কুটির ওখানে, আর এটাই মহামান্য রাজার প্রাসাদ। বাকি অংশটাকে উন্মুক্ত প্রান্তরই বলা যায়। এটাকে বিরান প্রান্তরই বলা যেত যদি না সেখানে ৭-৮ হাজার যোদ্ধা জড়ো না হতেন। তাদের সামনে দিয়ে এগোনোর সময় মূর্তির মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল সৈন্যরা। তাদের রাজসিক অভিব্যক্তি, পালকের মুকুট, চকচকে বর্ষার ফলা আর ষাঁড়ের চামড়া দিয়ে বাঁধানো লোহার ঢাল যে দোতনা তৈরি করেছে সেটা ভাষায় প্রকাশ করা একেবারেই অসম্ভব। সুবিশাল কুটিরটার সামনে জায়গাটা ফাঁকা, তবে বেশ কয়েকটা টুল পাতা রয়েছে সেখানে। ইনফার্ডোসের ইশারায় ৩টা তুলে বসলাম আমরা। উম্বুপা দাঁড়িয়ে রইল আমাদের পেছনে। ইনফার্ডোস অবস্থান নিল কুটিরের দরজার পাশে। 10 মিনিট কিংবা তার চেয়েও বেশি কিছুটা সময় ধরে অপেক্ষা করতে হবে আমাদের। চারপাশে পিনপতন, নিস্তব্ধতা। তবে একটা ব্যাপার নিশ্চিতভাবে বুঝতে পারছি, ৮,০০০ জোড়া চোখ স্থির দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে আমাদের। আমাদের জন্য বিষয়টার রীতিমতো পরীক্ষার সামিল। যথাসাধ্য চেষ্টা করছি নিজেদের শান্ত রাখার জন্য। অবশেষে খুলে গেল বিশাল কুটিরের দরজা। দানবাকৃতির এক অবয়ব বেরিয়ে এলো কুটির ছেড়ে। পরনে বাঘের চামড়ার লোক নেমে এসেছে কাঁধ থেকে। তাকে অনুসরণ করল কিশোর প্রাগা এবং আরও একটা অবয়ব। এই অবয়বটাকে আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে যেন ফারের ক্লোক পরা এক ছিন্নদেহী বানর। দৈত্যাকার লোকটা একটা টুলে আসন গ্রহণ করল। তার পেছনে দাঁড়িয়ে রইল কিশোর প্রাগা। আর সেই ছিন্নদেহী বানর মানব হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে ঢুকে পড়ল কুটিরের ছায়, রইল উবু হওয়ার ভঙ্গিতে। পিনপতন, নীরবতা এখনো অক্ষুণ্ণ। এবার দানব লোকটা উঠে দাঁড়ালো আমাদের সামনে। গা থেকে ফেলে দিয়েছে বাঘের ছাল। বাস্তবিক অর্থেই ভীতিকর এক চেহারা লোকটা। তার পুরো অভিব্যক্তি জুড়ে এতটাই বিষেদের ছাপ যা আর কোনো মানুষের মধ্যে আমার চোখে পড়েনি। লোকটার ঠোঁট নিগ্রোদের মতো পুরুস্ত, থ্যাবড়ানা। একটা মাত্র জলজলে কালো চোখ, অন্য চোখটার কোনো অস্তিত্ব নেই। কেবল একটা গর্তের মতো দেখতে অক্ষিকোটরটা, যা তার সার্বিক অভিব্যক্তিতে নিষ্ঠুরতা আর ইন্দ্রিয় পরনায়নতার নতুন এক মাত্রা যোগ করেছে। তার বিশাল মাথায় শোভা পাচ্ছে উট পাখির পালকের মুকুট। চকচকে চেইন বর্মের শার্ট আবৃত করে রেখেছে দেহের উদ্ধাংশ। অন্যদিকে তার কোমর আর হাঁটুর নিচে সুসজ্জিত করা হয়েছে সাদা ষাঁড়ের লেজ দিয়ে। দানব লোকটার হাতে বিশাল একটা বর্শা। গলায় জড়ানো শিকলের মতো মোটা স্বর্ণের কণ্ঠহার। কপালের উপর বেঁধে রাখা হয়েছে বিশাল আকারের একটা আনকাট হীরা। মৌনাতার চাদর এখনো ছিন্ন হয়নি, তবে সেটা আর বেশিক্ষণ প্রলম্বিত হল না। সে মানব দৈত্য, আমরা যাকে আগেই রাজা হিসেবে ধরে নিয়েছিলাম, তার বিশাল বর্শাটা উপরে তুলে ধরল। জবাবে ৮,০০০ বর্শাও ঊর্ধ্বমুখী হল রাজার অনুকরণ। একই সাথে রাজকীয় অভিবাদন পুম শব্দে প্রকম্পিত হল ধর, যে আওয়াজকে একমাত্র বজ্রপাতের সাথেই তুলনা করা চলে। বিনীত হও হে জনগণ, বাঁশির মতো একটা শব্দ এসে। মনে হলো শব্দটা এসেছে কুটিরে ছায়ে থাকা ওই বানর অবয়বের কণ্ঠ থেকে। এই আমাদের রাজা, এই আমাদের রাজা। পাল্টা জবাবে ৮,০০০ কণ্ঠ থেকে সমুদ্রের গর্জনের মতো ভেসে উঠল শব্দটা। বিনীত হও হে জনগণ, এই আমাদের রাজা। আবারও ওই শব্দের চাদর ঘিরে নিল চারপাশ। যদিও খুব বেশিক্ষণ স্থায়ী হল না তা। আমাদের বাঁ দিকের এক সৈনিক তার ঢাল ফেলে দিল। ঝনঝন শব্দ তুলল চুনা পাথরের মেঝেতে। শব্দের উৎসের দিকে একমাত্র চোখটা ঘুরালো টোয়ালা। বরফ শীতল দৃষ্টি সেখানে। তুই এদিকে আয়। সৈনিকটাকে লক্ষ্য করে জগৎগম্ভীর কণ্ঠে বলল রাজা। সারি সেরে চমৎকার চেহারা তরুণ এগুলো সামনে দাঁড়ালো টোয়ালার সামনে। তুই তোর হাতের ঢাল ফেলেছিস,
বেজন্মা কুকুর, তুই কি নক্ষত্রের বাসিন্দাদের সামনে আমাকে অপমান করতে চাস? কি বলার আছে তোর? বেচারা তরুণের দিকে তাকিয়ে আছি আমরা। আতঙ্কে ছায়ের মতো ফ্যাকাশে হয়ে গেছে তার চেহারা। এটা হঠাৎ করে ঘটে গেছে, এ কালো গাভীর বাছুর, বিড়বিড় করে বলল তরুণ। তাহলে তোকে অবশ্যই একটা সুযোগ দেওয়া হবে এই নিয়ম লঙ্ঘনের কাফারা আদায়ের জন্য। আমাকে বোকা ভেবেছিস? মৃত্যুর জন্য তৈরি হ। আমি রাজা স্যার, নিচু কণ্ঠে জবাব দিল তরুণ। রাগা, গর্জে উঠল রাজা। আমাকে দেখিয়ে দাও তুমি কেমন বর্ষা চালাতে পারো। এই কুত্তাটাকে খুন কর। পাশবিক এক হাসি দিয়ে সামনে এগুলো রাগা। তুলে ধরল বর্ষা। হতভাগ্য তরুণ দুহাতে চোখ ঢেকে স্থির দাঁড়িয়ে রইল। আমরা পুরো বিষয়টা উপলব্ধি করে আতঙ্কে জমে গেছি। বারুদে ঝলসে উঠল বর্ষার ফলা, তারপর সজোরে আঘাত হানল। হায় খোদা! সৈনিকের পিঠ থেকে 1 ফুট বাইরে বেরিয়ে এসেছে বর্ষার রক্তাক্ত ফলা। দুহাতে ঊর্ধ্বে উত্থিত হল সৈনিকের, তারপর ভূপাতিত হল। নিহত। ভিড়ের মধ্যে একটা বুর্জন উঠল, ঢের মতো বয়ে চলল পুরো জনতার ভিতর দিয়ে। তারপর থেমে গেল গুঞ্জন ধ্বনি। এই ট্র্যাজেডির সমাপ্তি ঘটেছে। লাশটা পড়ে আছে সামনে। আমরা এখনো উপলব্ধি করিনি যে একটা নাটক মঞ্চস্থ হয়েছে। স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে বিড়বিড় করে শপথ করলেন স্যার হেনরি। তবে তীব্র নৈশব্দের ক্ষমতা অনুভব করে আবারও বসে পড়লে। আঘাতটা বেশ ভালো ছিল, মন্তব্য করল রাজা। এটাকে সরিয়ে ফেলো এখান থেকে। 4.5 থেকে 4 সৈনিক অগ্রসর হলো, লাশটা তুলে নিয়ে গেল বাইরে। রক্তের দাগ মুছে ফেল, রক্তের দাগ ঢেকে দাও, বাঁশির মতো চিকন স্বরে বলল বাসন বানর মুখ। রাজা তার কথা বলেছেন, রাজার শাস্তি কার্যকর হয়েছে। কুটিরের ভিতর থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। একটা জারে করে নিয়ে এসেছে চুনা পাথরের গুঁড়ো। লাল রঙের ওপর ছড়িয়ে দিতে লাগলো চুনের গুঁড়ো, যতক্ষণ না চোখের আড়াল হলো রক্তের দাগ। রাগে এখনো টকবক করে ফুটছেন স্যার হেনরি। তাকে শান্ত করতে বেশ বেগ পেতে হলো আমাদের। খোদার দোহায় বসে করুন, ফিসফিস করে বললাম। এটার উপরে আমাদের জীবন মরণ নির্ভর করছে। শেষ পর্যন্ত আমাদের কথা মেনে নিয়ে শান্ত হলেন নাইট। এ ট্র্যাজেডি চিহ্ন দূর না হওয়া পর্যন্ত নীরব রইল টোয়ালা। তারপর কথা বলল আমাদের উদ্দেশ্যে। সাদা মানুষেরা, বলতে থাকলো রাজা, এখানে যারা এসেছে তারা কোথা থেকে এসেছে, কেন এসেছে সেটা আমি জানি। তবে অভিবাদন তোয়ালা, পুপুয়ানাদের রাজা জবাবে বললাম। সাদা মানুষেরা, আপনারা পথ থেকে এসেছে আর কি খুঁজছে? আমরা এসেছি নক্ষত্রের রাজ্য থেকে। কিভাবে এসেছি সেটা জানতে চাইবেন না। আমরা এসেছি দেশটা দেখার জন্য। আপনারা বহু বহু দূর থেকে এসেছেন এই ছোট্ট একটা জায়গা দেখার জন্য? আর আপনাদের সাথে এসেছে ওই লোকটা, অম্বুকার দিকে ইশারা করে বলল। সেও কি ওই নক্ষত্রের রাজ্য থেকে এসেছে? হলেই বাকি, স্বর্গেও এরকম লোক আছে। আপনার ধারণাতীত কোনো বিষয়ে মন্তব্য করবেন না রাজাটোয়ালা। নক্ষত্রের বাসিন্দারা আপনারা প্রবুজ স্বরে কথা বলে, জবাব দিল টোয়ালা। তার বলার ভঙ্গিটা মোটেও পছন্দ হলো না আমার। মনে রাখবেন, নক্ষত্রেরা এখান থেকে বহু দূরে। এখন কেমন হবে যদি আমিও তার মতো করি যে আপনাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে? জবাবে উচ্চস্বরে হেসে উঠলেও সে হাসিতে সত্যিকারে কোনো প্রাণ ছিল না। ওহে রাজা, বললাম, সতর্ক হর, উত্তপ্ত পাথরের উপরে সাবধানে পা ফেলো। এতে অন্তত আপনার পা পড়ার সম্ভাবনা থাকবে না। বর্ষার হাতল শক্ত করে আঁকড়ে ধরুন, এতে অন্তত হাত কাটার কোনো ঝুঁকি থাকবে না। আমাদের মাথার একটা চুলও যদি স্পর্শ করেন, আপনার উপর গজব নেমে আসবে, যা করাটা মোটেও সোপন হবে না। এই লোকেরা ইনফার্ডোস আর প্রাগা বলেনি আমরা কি ধরনের মানুষ? আপনি কখনো আমাদের মতো কাউকে দেখেছেন?
এবার গুডের দিকে দৃষ্টি আকর্ষণ করে বললাম, আমি নিশ্চিত এই জঙ্গলি রাজা এমন কিছু দেখেনি আপনি। এটা ঠিক, এরকম আগে কখনো দেখি, স্বীকার করল রাজা। তবে কি আপনাকে বলেনি আমরা দূর থেকে মৃত্যুকে ছুঁড়ে ফেলতে পারি? বললাম। তারা আমাকে বলেছে সব কথা, যদিও আমি তাদের কথা বিশ্বাস করিনি। আমাকে দেখান আপনাদের দূর থেকে খুন করার তরিকা। আপনাদের সামনে থাকা আমার কোনো এক লোককে খুন করে দেখা। ক্রালের বিপরীত দিকে নির্দেশ দিয়ে বলল টোয়ালা। আর আমি তাহলে বিশ্বাস করব আপনাদের কথা? না, জবাব দিলাম আমি। ন্যায্য শাস্তি ছাড়া আমরা কোনো রক্তপাত করি না। তবে যদি আদৌ দেখতে চান, তবে আপনার কোনো ভৃত্যকে একটা ষাঁড়ের পিঠে চড়ে ক্রালের প্রবেশদ্বার পেরুতে বলুন। 20 কদম এগোনোর আগেই ওটাকে আমি হত্যা করব। না, হেসে উঠে বলল রাজা। একজন মানুষকে খুন করলে কেবলই আমি বিশ্বাস করবে। বেশ রাজা, তবে তাই হোক, শীতল কণ্ঠে বললাম আমি। আমার আগের প্রস্তাবে যদি বিশ্বাস না রাখেন, তবে আপনার পুত্র প্রাককে পাঠান। আপনার বিশ্বাস ভুল প্রমাণের জন্য। কথাটা শুনেই হাউমাউ করে বিলাপ করে উঠল ক্রাদা। এক ছুটে পালিয়ে গেল কুটিরের ভিতর। রাজসিক ভঙ্গিতে ভ্রু কোচকাল টোয়ালা। পরামর্শটা মোটেও মনপুত হয়নি তা। কম বয়সে একটা ষাঁড় নিয়ে এসো, নির্দেশ দিল রাজা। ঝড়িতে দুটো লোক বেরিয়ে গেল ষাঁড় আনার জন্য। এখন স্যার হেনরি, বললাম আমি, আপনি গুলি করবে। আমি বজ্জাটাকে বুঝিয়ে দিতে চাই যে আমাদের দলে একমাত্র আমিই জাদুগন্ত। আমার কথাটা মেনে নিলেন নাইট। এক্সপ্রেস রাইফেলটা নিয়ে তৈরি হলেন গুলি করার জন্য। আশা করি একটা ভালো শট নিতে পারবো, গুঙ্গিয়ে বললেন স্যার হেনরি। আপনাকে পারতেই হবে, বললাম আমি। যদি প্রথমবার ব্যর্থ হন, তবে দ্বিতীয় ব্যারেল খালি করবে। 150 গজে লক্ষ্য স্থির করুক, আর অপেক্ষা করবেন যতক্ষণ না ষাঁড়টা চওড়া দিকটা রাইফেলের আওতায় আসে। এবার খানিক্ষণের জন্য নীরবতা। আর এই নীরবতা অক্ষুণ্ণ রইল যতক্ষণ না ক্রালের প্রবেশদ্বারের দিকে একটা ষাঁড়কে দৌড়ে আসতে দেখা গেল। ক্রালের প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়ল প্রাণীটা। পরক্ষণেই ভেতরে এত মানুষের উপস্থিতি দেখে ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে গেল। মুহূর্তে হাম্বারবে প্রকম্পিত করল বাতাস। এখনই সবার, ফিসফিস করে স্যার হেনরিকে লক্ষ্য করে বললা। রাইফেল তুললেন স্যার হেনরি। ধুম, বাবাস। স্যার হেনরির গুলি আঘাত হানল ষাঁড়টার পাজরে। আর সেমি হলো বুলেট ঠিক মতোই কাজ করল। সমবেত হাজার হাজার জনতা বিস্ময়ে ফুস করে দম ছাড়ল। নিলিপ্ত ভঙ্গিতে ঘুরলাম। আমার কথায় কি কোনো ভুল ছিল হে রাজা? না সাদা মানুষ, আপনার কথা পুরো সত্যি, বিস্মিত কণ্ঠে জবাব দিল টোয়ালা। শুনুন টোয়ালা, বলতে লাগলাম, আপনি স্বচক্ষেই দেখলেন। এখন বুঝতেই পারছেন আমরা শান্তির জন্য এসেছি, কোনো লড়াই করতে নয়। এখানে দেখুন, উইনচেস্টার রিপিটাররা তুলে তুলে বললাম আমি। এখানে একটা ফাঁপা জিনিস আছে, যেটা দিয়ে আপনি আমাদের মতোই হত্যা করতে পারবে। তবে একটা বিষয় আছে, এটা দিয়ে আপনি কোনো মানুষ খুন করতে পারবেন না। আপনি যদি এটা কোনো মানুষকে খুন করার জন্য ওঠান, তবে এটা আপনাকে খুন করবে। অপেক্ষা করুন, বিষয়টা আমি দেখাচ্ছি। একজন মানুষকে 40 কদম এগিয়ে বর্ষার হাতলটা মাটিতে গেঁথে রাখতে বলো, যাতে চ্যাপ্টা ফলাটা আমাদের দিকে ফিরানো থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই পালিত হলো নির্দেশনা। এখন দেখো, আমি ওই বর্ষাটাকে ভেঙে ফেলব। সতর্কতার সাথে তাক করে গুলি ছুড়লাম। বুলেট আঘাত হানল চ্যাপ্টা ফলায়, সেই সাথে টুকরো টুকরো হয়ে গেল ফলাটা। আবারও বিস্মিত নিঃশ্বাসে ভারী হলো রাজকুটিরের বাতাস। এখন তো আলা, রাইফেলটা রাজার কাছে হস্তান্তর করার উদ্যোগ নিয়ে বললাম, এই জাদুর নল আমরা আপনাকে উপহার দিচ্ছি, আর ধীরে ধীরে আপনাকে শেখাবো এটা কিভাবে ব্যবহার করতে হয়। তবে সাবধান, এই নক্ষত্রের জাদু কোনো পৃথিবীর মানুষের বিরুদ্ধে ব্যবহারের ক্ষেত্রে। রাইফেলটা হস্তান্তর করলাম তোয়ালার হাতে। অত্যন্ত সতর্কতার সাথে রাইফেলটা ধরল সে। তারপর নামে রাখল পায়ের কাছে।
তোয়ালার এই কাজের সময় আমি সতর্ক দৃষ্টি রেখেছি বানর মুখ ওঝার দিকে। হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে কুটিরের ছায়া থেকে বেরিয়ে এসেছে জাদুঘর। তবে রাজা যেখানে বসা সেখানে পৌঁছেই দুপায়ের ওপর সোজা হয়ে দাঁড়ালো বানর মুখ। সেই সাথে মুখের লোমশ আবরণটা খুলে ফেলল। চরম অস্বাভাবিক আর অদ্ভুত একটা মুখায়ব বেরিয়ে এলো তা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সুপ্রাচীন বয়সব্যাক নারী। এতটাই কুঁকড়ে গেছে যে দেখে ছোট বাচ্চাদের মতো মনে হচ্ছে। চেহারায় অজস্রে হলদে গভীর বলিরেখা। বলিরেখার ভাঁজের কারণে মুখটাকে একটা চেরা দাগ মনে হচ্ছে। মুখের নিচে চিবুকটা বাইরের দিকে বেঁকে রয়েছে। আক্ষরিক অর্থেই নাকের কোনো অস্তিত্ব নেই চেহারায়। সোজাসুজি এটাকে রোদে শুকানো কঙ্কাল বললেও অত্যুক্তি হবে না। আপনারা শুনছিলেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের সলোমনস মাইন্স পর্ব 10। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখো।